আজ এমপিদের শপথ গ্রহণের পর মারামারি শুরু হয়েছে মন্ত্রিপদ নিয়ে। তারেক রহমান বিপদে পড়েছে। দর্শক দেখতে পাচ্ছেন তারেক রহমান শপথ গ্রহণ শেষে বের হওয়ার পরই একটা ঝামেলা তৈরি হয় মন্ত্রিপদ নিয়ে অনেক এমপিদের মধ্যে। এদিকে আজ শেষ হয়েছে এমপিদের শপথ গ্রহণ অনুষ্ঠান। মন্ত্রিপদ নিয়ে এখন অনেক এমপিদের মধ্যেই ঝামেলা তৈরি হয়। তারেক রহমান বিপদে পড়ে। সংসদ ভবন এরিয়া দুপুরে রণক্ষেত্রে পরিণত হয়েছে। সহকর্মী ফারজানা আক্তারকে দেখতে পাচ্ছি। ফারজানা আক্তার, সকাল থেকে আপনি এখানে আছেন, আপনার মাধ্যমে আসলে প্রতিক্রিয়া থেকে শুরু করে সার্বিক চিত্র আমরা ধাপে ধাপে দেখতে পাচ্ছি। কয়েকটি বিষয় একটু স্পষ্ট করবেন। কারা শপথ নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে এত বছর পরে একটি নির্বাচিত সংসদ হয়েছে, এইটাই সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। জাতীয় সংসদ নির্বাচনের পর এবার আলোচনায় সংসদে উচ্চকক্ষ গঠনে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে হাঁ ভোট বিজয় হওয়ার পর এবার আবারও আলোচনায় বিষয়টা, কিন্তু বড় প্রশ্ন কিভাবে গঠিত হবে উচ্চকক্ষ। দর্শক, গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু গত রাতে ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন না। তিনি মন্ত্রিপরিষদে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে আসছেন। অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটি সরকার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান করে বিদায় নিচ্ছে। এমপিদের শপথ অনুষ্ঠান শেষ হয়েছে আজকে, এবং এই শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে নানান চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে এই শপথ নেওয়ার পরে। দর্শক শ্রোতা, বিকেলে আজকে মন্ত্রীদের শপথ হবে এবং কে কোন পদ নিয়ে মন্ত্রী হবেন সেইটা নিয়ে এই মুহূর্তে একটা বিশাল আলোচনা সমালোচনা হয় এবং একটা ঝামেলা হয়। দর্শক শ্রোতা, একদিকে তারেক রহমান, মির্জা ফখরুল এবং আরো যারা বিএনপির এমপি রয়েছে, সবাই ক্ষমতার বড় চেয়ারটি দখল করার জন্য নিজেদের মধ্যে একটা বাকবিতণ্ড। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে সংসদ ভবন এলাকার পরিস্থিতি এবং দেশের মধ্যেও যে নতুন একটা ঘটনা ঘটতেছে ডক্টর ইউনূসের বিদায়কে কেন্দ্র করে, সেই সবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াবো, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাব। সহকর্মী ফারজানা আক্তারকে দেখতে পাচ্ছি। ফারজানা আক্তার, সকাল থেকে আপনি এখানে আছেন, আপনার মাধ্যমে আসলে প্রতিক্রিয়া থেকে শুরু করে সার্বিক চিত্র আমরা ধাপে ধাপে দেখতে পাচ্ছি। কয়েকটি বিষয় একটু স্পষ্ট করবেন। একটু পরে তো বিরোধী দলের সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হবে, সেই সময় আমরা নিশ্চয়ই সেখানে থাকব। কিন্তু যেটা হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ যেহেতু এখন বিএনপি পক্ষ থেকে নেওয়া হচ্ছে না, ওদিকে জুলাই চার্টার বাস্তবায়নের জন্য 6 মাসের একটা বাধ্যবাধকতা আছে, সবকিছু মিলে আসলে সেটা পিছিয়ে যেতে পারে কিনা সেরকম কোনো শঙ্কার জায়গায় তৈরি হচ্ছে কিনা, পাশাপাশি সংসদ কতটা প্রাণবন্ত এবং কার্যকর হতে পারে, এটা নিয়ে সাধারণ মানুষের ধারণাগুলো কি সেটা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। রাকিব, আমি এখন আছি সংসদ ভবনের যে 11 নম্বর গেট, সেই গেটটির সামনে। আমার পেছনেই সংসদ ভবন এবং আমরা কিন্তু সকাল থেকে এখানে আছি এবং সাধারণ মানুষ সহ নেতাকর্মী তাদের প্রতিক্রিয়া জানছিলাম। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি দেখলাম যে বিএনপির পক্ষ থেকে শপথ গ্রহণ করা হয়েছে। বিএনপির যারা সংসদ সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্য, তারা শপথ গ্রহণ করেছেন। তবে এই সংস্কারের পক্ষে যে শপথ সেটি তারা গ্রহণ করেননি এবং আমরা যতটুকু জানতে পারলাম জামাতের পক্ষ থেকে সেই সংস্কারের পক্ষে শপথ গ্রহণের একটি কথা বলা হয়েছে। এবং এই বিষয়ে কিন্তু আমরা যতটুকু শুনছি চারপাশ থেকে এ নিয়ে কিন্তু সাধারণ মানুষের মিশ্র প্রতিক্রিয়া আছে। এবং এই বিএনপি যে সংস্কারের পক্ষে যে শপথ সেটি না নেয়ার বিষয়ে কিন্তু কেউ কেউ বলছেন এটি আসলে তাদের দলীয় সিদ্ধান্ত, আবার কেউ কেউ বলছেন জুলাই অভ্যুত্থানের পর এমন একটি সময় এসে আসলে সেটির পক্ষে শপথ নেওয়া উচিত ছিল। এবং অনেকেই কিন্তু বলছেন জুলাই অভ্যুত্থানের পর এই যে সংস্কার বা পরিবর্তন, সেটি আসলে মানুষ দেখতে চায়, এমনটি কিন্তু অনেকে জানাচ্ছেন। এবং এই সংসদে যেহেতু নিয়ম অনুযায়ী আমরা যেমনটি দেখে থাকি স্পিকার বা ডেপুটি স্পিকার থাকেন, এখন কিন্তু সেই আসন খালি রয়েছে। এবং এখানে যারা রয়েছেন সাধারণ জনগণ, তারা যেমনটি বলছেন যে তারা আশা করছেন আগামী সংসদ প্রাণবন্ত হবে এবং বিরোধী দলে যেহেতু জামাত রয়েছে, তারা যেমনটি বলছেন যে তারাও একটি বড় ভূমিকা পালন করবে। জামাত আসলে সরকারের সমালোচনা করে, আমরা যেমনটি দেখে থাকি বিরোধী দলীয় ভূমিকা, বলছে তারা আশা করছেন যে সংসদে আসলে প্রাণবন্ত হবে। এবং এবার কিন্তু 299 আসনে নির্বাচন হয়েছে, এর মধ্যে আমরা দেখেছি নির্বাচন কমিশন অবৈধভাবে ক্ষমতা দখলকারী একটি সরকার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠান করে বিদায় নিচ্ছে। কিন্তু বিদায় নিতে নিতে উটের লেজে বেড়াল বেঁধে দেওয়ার গল্পের মতো তারেক রহমানের গলায়ও সংবিধান ধ্বংসের দায় চাপিয়ে দিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আপনারা সেই সুলতানের অপছন্দের এক ব্যক্তিকে বাধ্য হয়ে
উট উপহার দেওয়ার আরব্য রজনীর গল্পটি জানেন তো না? আচ্ছা, না জানলেও অসুবিধা নেই, আমি ভিডিও শেষে গল্পটি বলে তারপরে আজকে বিদায় নেব। তার আগে তারেক রহমান এখন কি করবেন, বিএনপি এখন কি করবে, সেটা নিয়ে আলোচনা করা যাক। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ 18 মাস ধরে ক্ষমতায় থেকে সংবিধানের নানা লঙ্ঘন করে এসেছে। এখন বিদায়ের মুহূর্তে তারা একটি ফাঁদ পেতেছে, যাতে নতুন সরকার, বিশেষ করে বিএনপি এবং তারেক রহমান সংবিধান লঙ্ঘনের কলঙ্ক নিয়ে যাত্রা শুরু করেন। ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা প্রথমে এমপি হিসেবে শপথ নেবেন, তারপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকটি শপথ নেবেন। কে বলেছেন? আলী রিয়াজ। আলী রিয়াজকে আমেরিকা থেকে উড়িয়ে আনা সংবিধান সংস্কার বিষয়ক ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় প্রধান ব্যক্তি ইউনূসের পরেই যার অবস্থান ছিল, যার সংবিধান নিয়ে কোনো ধরনের কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। এই দ্বৈত শপথের আয়োজন করা হয়েছে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে মঙ্গলবার সকাল 10টায়। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুসারে আমন্ত্রণপত্র ইস্যু করা হয়েছে বা হচ্ছে এবং নির্বাচিত সদস্যদের জাতীয় পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে। কিন্তু এই প্রক্রিয়ার পেছনে লুকিয়ে আছে একটি গভীর সাংবিধানিক ফাঁদ। প্রস্তাবিত ব্যবস্থা অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, যার মাধ্যমে তারা বাংলাদেশের সংবিধান সংরক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধানের অঙ্গীকার করবেন। এরপরেই তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আরেকটি শপথ নিতে হবে। এই দ্বিতীয় শপথটি মূল সমস্যা, কারণ এই শপথে তারা কি বলবেন সেটা তো জানা নেই, সেটা তো সংবিধানে নেই। সাংবিধানিক আইনের দৃষ্টিকোণ থেকে এই পরিস্থিতি একটি অভূতপূর্ব দ্বন্দ্ব সৃষ্টি করেছে। একজন ব্যক্তি একই সাথে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে আবার সেই সংবিধানকে পরিবর্তন করার শপথ নিতে পারেন না। মানে আপনি এই মুহূর্তে যখন শপথ নেবেন এমপি হিসেবে, তখন আপনি শপথ নিচ্ছেন এই সংবিধানকে আপনি সমুন্নত রাখবেন, কিন্তু পরের মুহূর্তে আরেকটি শপথ নেবেন যে এই সংবিধানকে আপনি ছুঁড়ে ফেলে দিবেন। হয় এটা? এটি শুধু একটি প্যারাডক্স নয়, বরং একটি আইনগত অসম্ভাবনা। আইন বিশেষজ্ঞদের মতে দ্বিতীয় শপথ গ্রহণের সাথে সাথেই প্রথম শপথটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তার মানে তিনি সংসদ সদস্য আর থাকবেন না। বর্তমান বাংলাদেশের সংবিধানে সাংবিধানিক সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই। এই পরিষদের আইনি অস্তিত্ব, এর কর্মপরিধি, শপথ গ্রহণের পদ্ধতি, শপথ গ্রহণে কি পাঠ করবেন, কিছুই সংবিধানে নির্ধারিত নেই। রাষ্ট্রপতির জারি করা আদেশ দিয়ে এমন একটি পরিষদ গঠনের চেষ্টা সংবিধানের মূলনীতির পরিপন্থী। রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা আছে, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে আদেশ জারির কোনো ক্ষমতা রাষ্ট্রপতির নেই। এবং মনে রাখতে হবে, সংবিধান যারা বেআইনিভাবে কোন রকম 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছাড়া বদলাতে যাবে, তাদের শাস্তি মৃত্যুদণ্ড। এটা আপনারা ভুলে যাবেন না। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ শাহদিন মালিক, যার প্রথমেই এই ঐক্যমত্য কমিশনের প্রধান হওয়ার কথা ছিল, কিন্তু তিনি দূরে সরে গেছেন কারণ এরকম একটি ঘটনার কথা তিনি প্রথমে আজ করতে পেরেছিলেন। স্পষ্ট করে বলেছেন তিনি যে আইনগতভাবে সংবিধান সংস্কার পরিষদের কোনো ভিত্তি নেই। অন্যদিকে বিএনপির নেতারাও এই বিষয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি এই পুরো প্রক্রিয়ার সঙ্গে 9 মাস ধরে ডিনার খেয়েছেন। দর্শক, গত কয়েকদিন থেকেই গুঞ্জন ছিল পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কিন্তু গত রাতে ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হচ্ছেন না। তিনি মন্ত্রিপরিষদে গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে আসছেন, সেই খবরটাই নিশ্চিত হওয়া গেছে এবং তাকে রাষ্ট্রপতি করতে চাওয়া হয়েছিল বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে। এই তথ্যটা সত্য, অর্থাৎ তিনি রাষ্ট্রপতি হতে চলেছেন, বিএনপির এই চাওয়াটা এটা সত্য, কিন্তু শেষ মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নিজেই হতে চাননি। সুতরাং বিএনপিকে বিকল্প রাষ্ট্রপতি খুঁজতে হয়েছে এবং বিকল্প রাষ্ট্রপতি হিসেবে তারা যাকে পছন্দ করেছে বলে গণমাধ্যম আভাস দিচ্ছে, তিনি বিএনপির আমলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সেই নামটাই শোনা যাচ্ছে এখন। মোটামুটি মোটা দাগে বলা যেতে পারে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, তিনিই হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি। চলুন একটু জেনে দেখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন রাষ্ট্রপতি হতে চাইলেন না, কোথায় থেকে এই নিশ্চয়তাটা আমরা পেলাম, সেই ব্যাপারটা আলোচনা করব। পাশাপাশি মির্জা ফখরুল মন্ত্রিপরিষদে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সেটাও আলোচনা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনা থাকলেও বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে তাকে করতে চাইলেও তিনি নিজে রাজি হননি এবং তার পরিবার থেকেই তাকে বলা হয়েছে তিনি যেন রাষ্ট্রপতি না হন। ব্যাপারটা নিশ্চিত করেছেন তার মির্জা ফখরুলের ভাই মির্জা ফয়সাল আমিন। মির্জা ফয়সাল আমিন তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, গত রাতে যুগান্তর এই তথ্যটা নিশ্চিত করেছে। এবং ফয়সাল আমিন যেটা বলেছেন সেটা হচ্ছে যে দল এবং সুধী মহলে এ নিয়ে গুঞ্জন আছে, এটা সত্য, তবে বাস্তবতা হলো তিনি অর্থাৎ মির্জা ফখরুল নিজেই এই পদে আগ্রহী নন, এর কোনো সম্ভাবনাও আমি দেখছি না। অর্থাৎ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন না। মির্জা ফখরুলের পরিবারের এই সদস্য মনে করেন রাষ্ট্রপতির পদটি অত্যন্ত সম্মানীয় হলেও এটি মূলত একজন জননেতাকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেয়। অর্থাৎ রাষ্ট্রপতি তো চার দেয়ালে বন্দী থাকেন, জনগণ থেকে, রাজনীতি থেকে বিচ্ছিন্ন থাকেন। কারা শপথ নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সবচেয়ে বড় কথা হচ্ছে এত বছর পরে একটি নির্বাচিত সংসদ হয়েছে, এইটা সবচেয়ে আনন্দের বিষয়। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তাদের সংসদে প্রতিনিধি নির্বাচিত করতে পেরেছে। একটা নির্বাচিত সংসদ হয়েছে যেটা জনগণকে প্রতিনিধিত্ব করছে, যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এটার যে আনন্দ, এটার সাথে বাংলাদেশের জনগণের সাংবিধানিক, রাজনৈতিক, গণতান্ত্রিক অধিকার সম্পৃক্ত। তাই আজকে আনন্দের দিন, আমরা গণতন্ত্রের দিকে যাচ্ছি, গণতান্ত্রিক অর্ডার ফিরে পাচ্ছি। যে বাংলাদেশের মানুষের মালিকানার কথা জন্য আমরা এত বছর সংগ্রাম করেছি, আমরা মনে করি সেদিকে আমরা যাচ্ছি। বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে এবং তারা তাদের মুক্তভাবে কথা বলতে পারবে, চলতে পারবে, তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, প্রতিনিধিকে দায়বদ্ধ করতে পারবে, জবাবদিহি করতে পারবে। এটাই হচ্ছে গণতন্ত্রের মূল মন্ত্র, আনন্দ। আমি মনে হয় সেই অনুভূতি আজকে সকলের মধ্যে জেগেছে। এই সংসদে কার্যকর করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা কেমন হবে যদি সরকার দলে সমাবেশ আপনারা পেয়েছেন? কার্যকর করার জন্য সকল সংসদ সদস্যকে সহযোগিতা করতে হবে। যদি সংসদ নেতা জনাব তারেক রহমান সাহেব নির্বাচিত হয়েছে, সংবিধান সংস্কারের পক্ষে আপনারা শপথ নেননি, এই বিষয়ে সংবিধান সংস্কার যে পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল এটা তো সাংবিধানিক ভাবে করতে হবে। এই মুহূর্তে সংবিধানে তো এটা নাই। সংবিধান পরিবর্তনের আগে এটা তো এই মুহূর্তে করার সুযোগ নাই। আমরা তো সংবিধানের কথা সবসময় বলি, তো সাংবিধানিক ভাবে সংসদ চলতে হবে তো, তাই না? জামাত শপথ নিবে না বলছে, যদি আপনারা গণপরিষদ সংসদ সংস্কার পরিষদের শপথ না নেন। এটা তো আমরা কে শপথ নেবেন, কে নেবেন না, কারা শপথ নেবেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা নির্বাচিত হয়েছে, আমরা মনে করি জনগণের প্রতি। জনাব তারেক রহমান কি চরমোনাই কি কোনো মন্ত্রিত্ব দিবেন? তারেক রহমান তো পীর সাহেব চরমোনাইয়ের বাসায় গেলেন, সাক্ষাৎ করলেন, ভালো, চরমোনাই খুশি। চরমোনাইয়ের মুরিদরা তাদের নতুন আকাবিরের কাছে মন্ত্রিত্ব চেয়েছেন। তো মজার বিষয়, দিবে কিনা? মনে হয় দিবেন, আপনারা পাবেন না। একজন এমপি হয়েছে টেনে টুনে, কিন্তু মন্ত্রিত্ব পাবেন না, এটা সম্ভব না। এটা তারেক রহমান নিজেদের লোকজনই দিতে পারছে না, আপনাদেরকে দিবে না। আর তারেক রহমান সরকার কোন হুজুর তার সাথে আছে ওইভাবে এই দায় নিবে না, তাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। ওভারঅল দেশ ভালো চালাবে, এটা আমার বিশ্বাস। তো চরমোনাই লোকের মন্ত্রিত্ব পাবেন না, বাসায় গেছে, এটা নিয়ে খুশি থাকেন। তবে সম্ভাব্য প্রধানমন্ত্রী বা সরকার প্রধান তিনি বিরোধী দলীয় নেতাদের সাথে দেখা করছেন, বিষয়টা এরকম। কিন্তু সেখানে এর আগে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, নাহিদ ইসলাম এদের বাসায় গেছে। এখন তারা তো এমপি, কিন্তু এখানে ইন্টারেস্টিং, চরমোনাই পীর সাহেবের বাসায় গেছেন, একজন এমপি ছিলেন না। তো এমপি ছাড়া যাদের সাথে সংসদে কোনো দেখা সাক্ষাৎ হবে না, এখানে সম্পর্কটা এখন সংসদে, রাজনীতিটাকে আমরা সংসদে নিয়ে যেতে চাই। রাজপথে যেন ওরকম দরকার না হয়, আকাম না করলে তো আর রাজপথে নামার প্রয়োজন হবে না। তো সেখানে চরমোনাই যাদের সাথে কথাবার্তা বললেন তারেক রহমান, তারা তো কোনো সংসদে না, তাদের সাথে এই সাক্ষাতের ওইরকম তাৎপর্য কিন্তু নাই। এটা সান্ত্বনা পুরস্কার। কিন্তু শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম এদের সাথে সংসদে ইন্টারাকশন হবে, রাজনীতিটা এখন বিটুইন দেম, অ্যামংস দেম, সেই জায়গায় এটার একটা তাৎপর্য আছে। যাই হোক, পীর সাহেব চরমোনাই বাংলাদেশের ৫ম বৃহত্তম দল, এটা কিন্তু জেনে রাখেন। নির্বাচন হয়ে যাওয়ার পর দলের ক্যাটাগরাইজেশন সহজ, আপনাকে যেভাবে বলতে হবে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, কিন্তু রিয়ালিটি বিবেচনায় জামাত সর্ববৃহৎ দল, কারণ বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, ভোটের হার অনেক 50+, এটা মূলত আওয়ামী লীগের ভোট সহ। কিন্তু অরিজিনাল দলীয় ভোটে বিএনপি জামাত সমান অথবা বিএনপি ছোট হতে পারে, কিন্তু যেভাবেই হোক না কেন ভোট যেহেতু পেয়েছে, যেমন জামাত যাদের ভোট পেয়েছে সবাই কি অরিজিনাল জামাত না, হিন্দুদের ভোট, খ্রিস্টানদের ভোটও জামাত কম বেশি হলেও পেয়েছে। তো এটা একটা কোয়ালিটি। আওয়ামী লীগের ভোট অর্জন করতে পারাও একটা রাজনৈতিক
দক্ষতা। এখন আমি নিঃসন্দেহে স্বীকৃতি দিব এবং এটাই রিয়েলিটি। এর বিপরীতে বললে আপনি মিথ্যা কথা বলছেন। যে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল, সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নাও জামাত ইসলামী, থার্ড কে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এমপিদের এই আজকে শপথ গ্রহণকে নিয়ে অনেক কথা হচ্ছে এবং বর্তমানে সংসদ ভবন এলাকায় যে অনেক ঘটনা এবং দেশের মধ্যে একটা নতুন পরিস্থিতি হয়, ডক্টর ইউনূস বিষয় নিয়েও অনেক কথা হয়ে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেল নতুন দর্শক হলে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।